দিন আগে সেনাপ্রধান বক্তব্যে বলেছিলেন যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের সব বাহিনী ভেঙে পড়েছে। সেনাবাহিনীকেও ভেঙে ম্যাসাকার করে দিতে চায়, যার কারণে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র, সৈনিকদের উস্কানি দিতে চায়। উস্কানি দেওয়া দেখছি আমরা বিভিন্ন সময়। অর্থাৎ বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। 7 মাসে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছিল সেই অগ্রগতি থেকে বহু পেছনে চলে গেছে। এই যখন দেশের অবস্থা, এই দেশকে বাঁচাতে পারে কে? যে সেনাবাহিনীর উপরে আঘাত হানবার সর্বশেষ চেষ্টাটি হচ্ছে, সেই সেনাবাহিনী বাংলাদেশকে বাঁচাতে পারে, সেই সেনাপ্রধান বাংলাদেশকে বাঁচাতে পারে। সেনাপ্রধান দায়িত্ব দিয়েছিলেন, যেভাবেই হোক দায়িত্ব দিয়েছিলেন। সেনাপ্রধানকে এই যে ভলকার তুর্ক কদিন আগে বিবিসির সাক্ষাৎকারে বলেছিলেন যে সেনাবাহিনীকেও হুমকি দেওয়া হয়েছিল। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বাংলাদেশে চলতেছে নানান ধরনের ষড়যন্ত্র। শুধু তাই না, এমনকি আরো শোনা যায় সেনাপ্রধানকে নাকি হুমকিও দেওয়া হয়েছে। তাহলে এবার বাংলাদেশটা বাঁচাবে কে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? তো বন্ধুরা, এইবার সেনাপ্রধানকে কে বা কারা হুমকি দিয়েছে এবং এইবার এই বিষয় নিয়ে পর্যালোচনা এবং তদন্ত করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে এমন কিছু অজানা গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য, বা কে বা কারা সেনাপ্রধানকে হুঁশিয়ারি সতর্ক বার্তা দিয়েছেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। কদিন আগে সেনাপ্রধান বক্তব্যে বলেছিলেন যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের সব বাহিনী ভেঙে পড়েছে। এই ভেঙে কেন পড়লো? কারা ফেললো? কাদের উদ্দেশ্য ছিল যে এগুলোকে ভেঙে দিতে হবে, ভেঙে মেচাকার করে দিতে হবে? যাদের উদ্দেশ্য ছিল তারা সফল হয়েছে। এখন সেনাবাহিনীকেও তারা ভাঙতে চায়, সেনাবাহিনীকেও ভেঙে মেচাকার করে দিতে চায়, যার কারণে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র, সৈনিকদের উস্কানি দিতে চায়। উস্কানি দেওয়া দেখছি আমরা বিভিন্ন সময়ে। অর্থাৎ বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। 7 মাসে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছিল সেই অগ্রগতি থেকে বহু পেছনে চলে গেছে। এই যখন দেশের অবস্থা, এই দেশকে বাঁচাতে পারে কে? যে সেনাবাহিনীর উপরে আঘাত হানবার সর্বশেষ চেষ্টাটি হচ্ছে, সেই সেনাবাহিনী বাংলাদেশকে বাঁচাতে পারে, সেই সেনাপ্রধান বাংলাদেশকে বাঁচাতে পারে। সেনাপ্রধান দায়িত্ব দিয়েছিলেন, যেভাবেই হোক দায়িত্ব দিয়েছিলেন। সেনাপ্রধানকে এই যে ভলকার তুর্ক কদিন আগে বিবিসির সাক্ষাৎকারে বলেছিলেন যে সেনাবাহিনীকেও হুমকি দেওয়া হয়েছিল যে তোমরা যদি আওয়ামী লীগ সরকারের পক্ষে দাঁড়াও কিংবা তৎকালীন সরকারের পক্ষে দাঁড়াও, তাহলে তোমরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যে অংশগ্রহণ করো সেখানে অংশগ্রহণ করতে পারবা না। জাতিসংঘকে আজকে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন কে? এগুলো ঠুটো জগন্নাথ প্রতিষ্ঠান। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আমার বাহিনী প্রয়োজনে জাতিসংঘে যাবে না। আমার দেশ আগে না, আমার জাতিসংঘ আগে। আর্থিক বিচারে আমি লাভবান হই, আমার বাহিনী লাভবান হয়, আমার বাহিনীর সদস্যরা লাভবান হয়, কিন্তু আমার দেশ বাঁচাতে হলে প্রয়োজনে জাতিসংঘ আমি ত্যাগ করব। আজকে আমি যেটি বলছি যে এই পরিস্থিতি থেকে বাঁচানোর একমাত্র শেষ আশ্রয়স্থল, আমি বারবার বলি, বারবার বলবো, সেনাবাহিনী। সেনাবাহিনী এবং মহামান্য রাষ্ট্রপতি। সেনাবাহিনী রাষ্ট্রপতির হাতকে শক্তিশালী করুন। রাষ্ট্রপতির সাথেও সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটছে এটি দুঃখজনক। বাংলাদেশের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতিকে মানে না। রাষ্ট্রপতিকে মানে না মানে সংবিধান অবমাননা করা। আমরা সর্বশেষ দেখলাম কি 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান মালায় রাষ্ট্রপতিকে কিভাবে অবমাননা করা হলো। শুধু তাই নয়, রাষ্ট্রপতিকে প্রতি পদক্ষেপে অপমাননা করা হচ্ছে, রাষ্ট্রপতিকে প্রতি পদক্ষেপে অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে। রাষ্ট্রপতিকে এই যে প্রধান উপদেষ্টা নামে
সরকার প্রধানের যে ভারপ্রাপ্ত দায়িত্বে একজন আছেন মোহাম্মদ ইউনূস, তিনি রাষ্ট্রপতিকে মানেন না। তিনি 8 অগাস্ট 2024 সালে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে আসবার পরে আর কখনো রাষ্ট্রপতির সাথে দেখা করেননি, সাক্ষাৎ করেননি। অথচ বিবিসিতে কদিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে রাষ্ট্রপতির সাথে যোগাযোগ আছে, প্রয়োজন হলে আমি যাই। কেমন মিথ্যে কথা বলেন! একজন মিথ্যাবাদী সরকার প্রধানের কবলে পড়েছি আমরা। আবার এটিও বলেছেন যে অযথা গিয়ে তার সময় নষ্ট করবার দরকার কি। অর্থাৎ মোহাম্মদ ইউনূস একজন মিথ্যাবাদী সরকার প্রধান। আজকে সেনা প্রধানকে বলবো, জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি বাংলাদেশকে বাঁচান মহামান্য রাষ্ট্রপতিকে সাথে নিয়ে। রাষ্ট্রপতির পাশে দাঁড়ান। রাষ্ট্রপতির হাতে এই ক্রান্তিকালে বহু ক্ষমতা আছে, এই ক্রান্তিকালে তার ক্ষমতা ব্যবহার করুন। বর্তমান যে সরকারটি, আপনি জেনারেল ওয়াকারুজ্জামান 8 আগস্ট পূর্ববর্তী সময়ে এবং ওই সময়ে আপনার তৎপরতায় আপনি যে সরকারটি গঠন করে দিয়েছেন, এই সরকারটি সম্পূর্ণ ব্যর্থ একটি সরকার। এই ব্যর্থ সরকারকে অপসারণ করুন। আপনার সরাসরি তত্ত্বাবধানে, আপনি যে সরাসরি তত্ত্বাবধান করে যে সরকারটি গঠন করে দিয়েছিলেন, আপনি বড় মুখ নিয়ে বলেছিলেন যে আমি দায়িত্ব নিলাম। আপনি দায়িত্ব নিয়ে আপনি সেনা শাসক হতে চাননি। এখানে আপনার মহানুভবতার প্রশংসা করতেই হয়। আপনি যদি সেই সময় সেনা শাসক হতেন, আপনি যদি ক্ষমতা নিতেন, কারো কিচ্ছু করার ছিল না। কিসের আন্দোলন ফান্দোলন, এসব আন্দোলন কোনোভাবে সফল হতো না। আপনি আপনার বাহিনী যদি সেই সময় আওয়ামী লীগ সরকার পতন, এদের চাওয়াটাকে যদি বাস্তবায়ন না করতেন, এদের কোনো ক্ষমতা ছিল না যে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটায়। আজকে এই ক্রান্তিকালে শেষ ভরসা স্থল আপনাকে ধ্বংস করতে চাইছে, আপনাকে অপসারণ করতে চাইছে। আপনার বাহিনী, আমাদের বাংলাদেশের গর্বের সেনাবাহিনীকে ধ্বংস করতে চাইছে একটি গোষ্ঠী। সব বাহিনী ধ্বংস করে দিয়েছে, এই সেনাবাহিনী এখনো পর্যন্ত টিকে আছে। সেই জায়গা থেকে বলবো, সেনাবাহিনী এই মুহূর্তে দেশকে বাঁচাতে পারে। এই দেশকে বাঁচানোর প্রথম পদক্ষেপ হিসেবে এই যে অথর্ব পক্ষপাত দুষ্ট একটি সরকার, মোহাম্মদ ইউনূসের সরকারকে অপসারণ করে রাষ্ট্রপতির মাধ্যমে একটি নতুন সরকার গঠন করুন, এবং সেটি স্বল্পতম সময়ের জন্য 3 মাস, শুধুমাত্র নির্বাচনী সরকার। নীতি নির্ধারণী এটা সেটা বিভিন্ন কিছু এই যে এই অবৈধ সরকারটি করছে, এগুলো করার দরকার নেই। একটি নির্বাচন 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 প্রথম কাজই হবে সেই সরকারটির নির্বাচন। সেরকম একটি সরকার গঠন করুন। সরকার গঠন করে এবং সর্বোচ্চ সেটা সেই সরকারটি হতে পারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা সেনাবাহিনীর অংশগ্রহণে, অথবা ভিন্ন কোনো পন্থায় 1990 সালে যেমন একটি অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল, সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে, সব রাজনৈতিক দল, সেনাবাহিনী, সুশীল সমাজ, সবার ঐক্যমত্যের ভিত্তিতে তেমন একটি নিউট্রাল সরকার গঠন করুন। সেই সরকারের মাধ্যমে একটি নির্বাচন দিন। কারণ বর্তমানে যে ছোট জগন্নাথ সরকারটি আছে, এই সরকার দ্বারা অ্যাকচুয়ালি নির্বাচন করাও সম্ভব নয়। এরা পক্ষপাতমূলক সরকার। কাজেই আমি বলতে চাই, এই মুহূর্তে দেশকে বাঁচাতে পারে। এই মুহূর্তে আমাদের শেষ ভরসা স্থল এবং এখন পর্যন্ত যে বাহিনীটি টিকে আছে, সেনাপ্রধান আপনার কথাই বলতে হয়, সেনাবাহিনী। এই সেনাবাহিনী দেশকে বাঁচাতে পারে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাঁচাতে পারে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে। এবং সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকম, সেনাবাহিনীর ভেতরে নানা রকম প্রোপাগান্ডা শোনা যায়। আপনি সেনাপ্রধান যদি কঠোর হস্তে ব্যবস্থা নেন, ওই সব বাহিনী, ওই সব পক্ষ হালে পানি পাবে না। কারণ বাংলাদেশ সেনাবাহিনী
আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা সেনাবাহিনী, এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আমি বিশ্বাস করি বেশিরভাগ সদস্য এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের। কাজে আপনি যদি কঠোর হন, কঠোর ব্যবস্থা নেন, তাহলে বিরোধী যে পক্ষটি আছে সেই বিরোধী পক্ষটি মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না। এখন আমরা প্রত্যাশা করব সেনাবাহিনী দেশের এই ক্রান্তিকালে মহামান্য রাষ্ট্র মোহাম্মদ ইউনূস বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন 7 মাস হয়ে গেল। কিভাবে তিনি এই দায়িত্ব নিলেন তার একটা ব্যাখ্যা প্রফেসর ইউনূস দিয়েছেন, যে প্যারিসের একটা হসপিটালে একটা মাইনর সার্জারির জন্য তিনি অ্যাডমিট ছিলেন। তখন টিভিতে তিনি দেখছিলেন যে বাংলাদেশের ঘটনা প্রবাহ। এই সময় একজন নার্স তাকে বলেন যে স্যার আপনি তো প্রধানমন্ত্রী হচ্ছেন। তারপরে হসপিটালের কর্তৃপক্ষ তাকে কনগ্র্যাচুলেট করেন। ইউনূস আকাশ থেকে পড়েন, তার বক্তব্য প্রধানমন্ত্রী হচ্ছে তা আমি জানি না। ইউনূস তখন বলেন ছাত্ররা ফোন করেছিল কিছুক্ষণ আগে, আমি তাদের বলেছি তোমরা একটু ভাবো, আমার থেকেও অনেক যোগ্য লোক আছে। তারপর ছাত্ররা তাকে নাকি পিড়াপিড়ি করে যে স্যার আপনাকেই দায়িত্ব নিতে হবে, এবং তিনি রাজি হয়ে গেলেন। কোন ছাত্ররা তাকে ফোন করেছিল, তিনি হসপিটালে অপারেশনের পর রিকভারির জায়গায় ছিলেন, তাকে সরাসরি ফোনে ধরে ফেললো ছাত্ররা। গল্পটা কিছুটা কি মনে হয় একটু কাঁচা হয়ে গেল না? কিন্তু যাই হোক, এটা প্রফেসর ইউনূসের ভাষ্য। তারপর থেকে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান। আওয়ামী লীগ মনে করে যে অবৈধ দখলদার সরকার। ইউনূসের বক্তব্য যে তিনি রিসেট বাটন পুশ করেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে তিনি মুছে দেওয়ার চেষ্টা করবেন। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন। একজন ভারতীয় হিসাবে এবং সর্বোপরি একজন বাঙালি হিসাবে পড়শি বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার অভিঘাত আমাদের দেশেও পড়ছে, বিশেষত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, যেখানে বাঙালি আছে সেই সমস্ত জায়গাতে পড়ছে। এবং ভারত সরকার বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে বিচলিত, কারণ ভারত সরকার মনে করছে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেটা ভারতীয় উপমহাদেশের শান্তি সুস্থিতির পক্ষে একদমই ইতিবাচক নয়। এই প্রেক্ষিতে একজন বাঙালি হিসাবে, একজন ভারতীয় হিসাবে এবং সর্বোপরি একজন সাংবাদিক হিসাবে প্রফেসর ইউনূসের কাছে আমার কয়েকটি প্রশ্ন। আপনি বাংলা বোঝেন, বাংলা বলেনও, তাই বাংলায় বললে নিশ্চয়ই আপনার কোনো সহযোগী এই প্রশ্নগুলোর বিষয়ে আপনাকে অবহিত করবে। 1, আপনি কি মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করেন? এই প্রশ্নের উত্তর জানা খুব দরকার। 2, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, যিনি আপনার ঘনিষ্ঠ বন্ধু, তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে এক সাক্ষাৎকারে বলেছেন যে অভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনী শেষ পর্যন্ত কেন কঠোরভাবে অভ্যুত্থানকারীদের দমন করেনি, তার পিছনের কারণটা হচ্ছে এই রকম। তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করেছিলেন বা নির্দেশ দিয়েছিলেন তারা যেন দেশের মানুষের উপর বল প্রয়োগ না করে। সেটা করলে রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীতে যোগদান করার সুযোগ থেকে তারা বঞ্চিত হবেন। আপনারা জানেন যে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর বহু সদস্য যোগদান করেন, মোটা বেতন পান এবং অন্যান্য অনেক আকর্ষণীয় সুযোগ সুবিধা আছে। সুতরাং এই অ্যাসাইনমেন্টে যাওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে প্রবল প্রতিযোগিতা চলে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সেটাই বলেছেন যে আমরা সেনাবাহিনীকে বলে দিয়েছিলাম
দেশের মানুষের উপর কোনো বল প্রয়োগ করলে তারা যেন রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীর দরজা চিরকালের জন্য তাদের জন্য বন্ধ হয়ে যাবে। চেয়ারম্যান আনন্দের সঙ্গে জানিয়েছেন যে সেনাবাহিনী তাদের এই নির্দেশিকাকে অক্ষরে অক্ষরে মেনে চলেছিল। ওই ভদ্রলোকের সঙ্গে আপনার ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে দীর্ঘদিন ধরে। আপনার পরামর্শেই কি কমিশন বাংলাদেশের সেনাবাহিনীকে এই নির্দেশিকা জারি করেছিল? 3, 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেদিনকে জাতীয় ছুটি পালন করা হয় এবং 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা দিবসকে শোক দিবস পালন করা হয়। এই দুটো তারিখ বাংলাদেশে জাতীয় ছুটি হিসাবে পালন করা হতো। কেন আপনি এই তারিখ দুটো ছুটির তালিকা থেকে বাদ দিয়েছেন? 4, আপনি চীনে যাচ্ছেন, যেতেই পারেন। শোনা যাচ্ছে 26শে মার্চ আপনি চীনে যাবেন, 1 সপ্তাহ থাকবেন। চীনের সরকার আপনার জন্য বিশেষ বিমান পাঠাচ্ছে, শি জিনপিং এর সঙ্গে আপনার বৈঠক হবে, তিস্তা মহাপ্রকল্পের বরাত চীনকে দেয়া হবে এবং একই সঙ্গে চীন যে বিপুল ঋণ দিয়েছে বাংলাদেশকে, সেই ঋণের উপর ধার্য সুদ কম করা হবে। চীনের সঙ্গে নিশ্চয়ই ঘনিষ্ঠ সম্পর্ক রাখবেন। শেখ হাসিনার সময়ও চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কর্ণফুলীতে আন্ডারপাস, টানেল, পদ্মা সেতু প্রভৃতিতে চীন বিনিয়োগ করেছিল। কিন্তু 26শে মার্চ তারিখটাকে আপনি বেছে নিলেন কেন? 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। সেখানে কি হয়? সারাদিন ব্যাপী রাষ্ট্রীয় কার্যক্রম থাকে এবং দিনের শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে নৈশাহারের আমন্ত্রণ জানান। এটাই রীতি। বিজয় দিবসেও এই একই রীতি, তবে বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ আপনি গ্রহণ করেননি। বেছে বেছে 26শে মার্চ এই তারিখটা আপনি দেশ ছাড়ার জন্য বেছে নিলেন কেন? অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতাকে কি আপনি মনে প্রাণে গ্রহণ করেন? যদি মনে প্রাণে গ্রহণ করতেন তাহলে 26শে মার্চ তারিখের বদলে অন্য কোনো একটা তারিখ আপনি স্থির করতে পারতেন চীনে যাওয়ার জন্য। 4, আপনার সময়, আপনার শাসনকালে মাতৃশক্তির উপর অত্যাচার বেড়েছে। তৌহিদি জনতা নামক র্যাডিক্যাল ইসলামের অনুসারী কিছু মানুষ এক মহিলাকে বলছেন যে কিভাবে ওড়না পরতে হবে সেই গাইডলাইন দিচ্ছেন। কখনো বলা হচ্ছে যে মহিলারা রাস্তায় বেরোতে পারবেন না। কাজের জায়গায় মহিলাদের যোগদানকে সংকুচিত করার চেষ্টা হচ্ছে। কিভাবে আপনি বিষয়টাকে দেখেন? এটা কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটাই বাংলাদেশের এখন নতুন আইন? 5, 21-এর বই মেলায় নিষিদ্ধ নয় এমন একটা বই তাসলিমা নাসরিনের একটা স্টলে বিক্রি হচ্ছিল। তৌহিদি জনতা সেখানে হামলা চালায়, স্টল বন্ধ হয়ে যায়। স্যানিটারি ন্যাপকিন বিলি করা হচ্ছিল সচেতনতা বৃদ্ধির জন্য, সেটাও নাকি ইসলাম বিরোধী বলে তৌহিদি জনতা হামলা চালায়। আপনার প্রশাসন কেন একটা পদক্ষেপও নেয়নি? 6, আপনার প্রধান সহকারী, যাকে আপনি ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে বলেছিলেন যে অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, তিনি হিজবুত তাহরিরের সদস্য ছিলেন কি ছিলেন না? আপনার স্বরাষ্ট্র সচিব নাসিমুল গানি বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা। হিজবুত তাহরির ইয়েমেন, ইউএই আর লেবানন ছাড়া পৃথিবীর অন্য সব দেশে নিষিদ্ধ, এমনকি পাকিস্তানেও নিষিদ্ধ।
বাংলাদেশেও নিষিদ্ধ। সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য কিভাবে আপনার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকে? 7, বাংলাদেশ জুড়ে 85টা মাজার ভাঙা হয়েছে, বাউল আখড়া ভাঙা হয়েছে, সনাতনীদের ধর্মীয় স্থানকে অপবিত্র করা হয়েছে, আপনার প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি কেন? 8, চিন্ময় প্রভুকে কেন বিনা বিচারে এখনো জেলে বন্দি রাখা হচ্ছে? 9, কেন উগ্রবাদীরা ইসকনকে জঙ্গি সংগঠন হিসাবে দেখে দেওয়ার চেষ্টা করছে? কেন বাংলাদেশ জুড়ে স্লোগান উঠেছে একটা একটা ইসকন ধর, ধৈরা ধৈরা জবাই কর? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. উত্তর কি আপনার? 10, 32 নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। 32 নম্বর ধানমন্ডির গুরুত্ব ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অপরিসীম। পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করলো। কেন পুলিশ প্রশাসনকে, সেনাবাহিনীকে উশৃঙ্খল ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আপনি দেননি? 11, বাংলাদেশে এখন আইসিসের পতাকা নিয়ে প্রকাশ্যে ঘোরা যাচ্ছে, তাহলে কি বাংলাদেশকে আপনি আফগানিস্তানে রূপান্তরিত করতে চান? 12, নির্বাচন কবে হবে সে সম্পর্কে আপনি সংবাদ মাধ্যমে মুখ খুলছেন, কিন্তু এখনো সাংবাদিক বৈঠক ডেকে প্রকাশ্যে সরকারের অবস্থান ব্যাখ্যা করেননি কেন? আপনার মতলবটা কি? 12, সংসদীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যে সরকার আসবে সেই সরকারি সংস্কারের কাজ করবে, এটাই প্রচলিত রীতি। আপনি শুধু নির্বাচন কমিশনের সংস্কার করেই আপনার দায়িত্ব সারতে পারেন। আপনি এত সংস্কারের গল্প শোনাচ্ছেন কেন? তাহলে কি সংস্কারের ধুয়ো তুলে 4-5 বছর নির্বাচনকে স্থগিত রেখে বেআইনি ভাবে ক্ষমতা দখল করতে চান, ভোগ করতে চান? কেন? আপনার উপদেষ্টা মণ্ডলীতে ছিল, এখন পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছেন নাহিদ ইসলাম। সে বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, দেশে অস্থির পরিবেশ চলছে, এখন নির্বাচন করা সম্ভব নয়। আর এক মাতব্বর বলেছে যতদিন না পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসি কাঠে তোলা হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ যেন নির্বাচনের কথা নাও ভাবে। আবার আপনি বলছেন ডিসেম্বরের মধ্যে করার চেষ্টা, এবং শর্ত কি? রাজনৈতিক ঐক্যমত্য। আপনার মদতে যে দলটা করেছে ছাত্ররা, সেই দলের নেতাদের দিয়ে নির্বাচন নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিয়ে আসলে আপনি নির্বাচন নিয়ে একটা রাজনৈতিক ঐক্যমত্য যে হোক সেটা কি চাইছেন না? আপনার সত্যিকারের মতলবটা কি? আপনি কি ব্যাকডোর দিয়ে ক্ষমতা ভোগ করতে চান, নাকি নির্বাচনের মাধ্যমে যে সরকার হবে সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান? ধোঁয়াশাটা স্পষ্ট করলে ভালো হয়। 14, আপনার উপদেষ্টা মণ্ডলীতে এমন অনেকজন আছেন যাদের পরিবার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অংশ ছিল। তাহলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিনিধিত্ব আপনার এই উপদেষ্টা মণ্ডলীতে কেন আছে? 15, শেখ মুজিবুর রহমান, আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসুর নামে বিশ্ববিদ্যালয়ের ভবন এবং হলের নামকরণ করা হয়েছিল, কেন সেইগুলো বাতিল করা হচ্ছে? 16, আপনি কয়েকদিন আগেই বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে,
আপনার উপদেষ্টারা ভারতের অংশ নিয়ে মানচিত্র করছে, বলছে নতুন বন্দোবস্ত, নতুন মানচিত্রই বাংলাদেশের ভবিষ্যৎ। সেই উপদেষ্টা এখনো কিভাবে আপনার গুরুত্বপূর্ণ সহযোগী হিসাবে আছেন? জবাব দিন। 17, উগ্র ভারত বিরোধিতা জিগির তুলছেন, আপনিও তুলেছেন, আপনার উপদেষ্টাও তুলেছে, ছাত্ররাও তুলছে। আবার ইনিয়ে বিনিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষার কথা বলছেন। আপনি কিভাবে আশা করেন একজন অনির্বাচিত অসাংবিধানিক সরকারের প্রধান কিভাবে 140 কোটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকে বসার দুঃসাহস দেখান? 18, এই যে ইউএস এইড মোট $50 মিলিয়ন 5 বছর ধরে বাংলাদেশে দেওয়া হয়েছে। স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। আপনি ডেমোক্র্যাট প্রশাসনের ঘনিষ্ঠ, সবাই জানে, ক্লিন্টন দম্পতির কোলের ছেলে, এবং আপনি দীর্ঘদিন ধরে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাংলাদেশে রেজিম চেঞ্জ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। এবং ইউএস এইড কারা পাবে, কিভাবে সেটা লাগানো হবে কাজে, কিভাবে বাংলাদেশে বেআইনি অস্ত্র ঢোকানো হবে, কিভাবে ন্যাটো বাহিনীর বুলেট পাওয়া যাবে, নিহত আহতদের শরীরে, এই মাস্টার প্ল্যানিংটা আপনি করেছিলেন, এই অভিযোগ আছে। দয়া করে জবাব দেবেন। 18, ভারতে ভোটার টার্ন আউট বৃদ্ধি করার জন্য $21 মিলিয়ন ইউএস এইড হিসাবে দেয়া হয়েছিল। সেটা নিয়ে ভারতে হইচই হয়েছে, ভারত সরকার বলেছে আমরা সব খতিয়ে দেখব। কিন্তু আপনার অন্তর্বর্তী সরকার ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে 29 মিলিয়ন এবং 21 মিলিয়ন মোট $50 মিলিয়ন ইউএস এইড গেছিল বাংলাদেশে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংথেন করার জন্য, একটা অখ্যাত প্রতিষ্ঠান যার মাত্র 2 জন লোক তারা টাকাটা পেয়েছে, আপনার সরকার কেন তদন্ত করে দেখছে না যে আমেরিকার টাকা বাংলাদেশে কারা পেয়েছে, সেই টাকা কিভাবে খরচ হয়েছে? উচ্চবাচ্য করছেন না কেন? 20, নির্বাচন বাংলাদেশে কবে হবে বা আদৌ আপনি নির্বাচন দেবেন কিনা, এই প্রশ্নটার উত্তর জানা খুব জরুরি, সবার পক্ষে জরুরি। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্পূর্ণ অসাংবিধানিক এই সরকার এবং গায়ের জোরে ইউনূস ক্ষমতায় আসীন হয়েছেন। যতদিন না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসছে, ততদিন পর্যন্ত ভারত বাংলাদেশের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে না। আমাদের তাই জানা প্রয়োজন নির্বাচন কবে হবে বা আদৌ নির্বাচন দেওয়ার সদিচ্ছা আপনার আছে কিনা। আর শেষ যে প্রশ্নটা আপনাকে করব, আইএসআই এর ডিজিকে রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা কেন জানানো হলো? আনসারুল্লাহ বাংলার প্রধান জঙ্গি জসিমউদ্দিন রহমানিকে আপনার প্রশাসন কেন মুক্তি দিল? কেন আইএসআই ডিজি রংপুরে গিয়ে জসিমউদ্দিন রহমানের সঙ্গে বৈঠক করে লালমনিরহাটের পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে ঢেলে সাজিয়ে সেখানে পাক যুদ্ধ বিমান মোতায়েন করার নীল নকশা তৈরি হচ্ছে? কেন জঙ্গি জিহাদিরা বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী ষড়যন্ত্র করছে? কেন জঙ্গিরা বলছে চিকেন নেককে আক্রমণ করলেই উত্তর পূর্ব ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? প্রতিবাদ কেন করছেন না? আপনিও কি জঙ্গিদের দোসর? আপনিও কি জঙ্গি দলের নেতা? প্রফেসর ইউনূস একটা কথা কান খুলে শুনে নিন,
সন্ত্রাসবাদকে স্বাভাবিক জিনিস বলে যদি ভাবেন, যদি আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী ষড়যন্ত্রের কাজে ব্যবহার করতে দেয়, তাহলে শুনে রাখুন, ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। জেনে রাখুন, পাকিস্তান জানে কনসিকুয়েন্সেসটা কি। আশা করি পাকিস্তানের কোলে বসে দুলছেন তো, বেশি বাড়াবাড়ি করলে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে আপনারা আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাহেব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।